আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। দ্বিতীয় অধ্যায়ে গতি বিষয়ক সমস্যা আর দ্বিতীয় অধ্যায়ের এটি অষ্টম পাঠ। অষ্টম পাঠে গতি বিষয়ক সমস্যার 37 পৃষ্ঠার 25 ও 26 নং প্রশ্নের সমাধান থাকছে। আমরা প্রথমে 37 পৃষ্ঠার প্রশ্নগুলো দেখে নেই। এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে 25 নম্বরে, এটি একটি সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে তোমাদের জন্য। তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। এই সৃজনশীল প্রশ্নটি তৈরি করা হয়েছে অনুশীলনী 2.1-এর যে অনুপাতের অঙ্ক ছিল সেখান থেকে। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। ক নম্বরে যে প্রশ্নের উত্তর করতে বলছে, তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো, মানে ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে। এখানে তিনটারই অনুপাত দেওয়া আছে কিন্তু আলাদা আলাদা করে। প্রথম অনুপাত হচ্ছে 1:2, এটা হচ্ছে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে। আবার পরের অনুপাত 3:5, এখানে দস্তা ও রূপার অনুপাত দেওয়া আছে। তার মানে আমাদের নির্ণয় করতে হবে তামা দস্তা রূপার অনুপাত। তো আমরা সমাধান শুরু করছি। প্রথমে দেওয়া আছে, লিখে নিচ্ছি, তামা দস্তা। তামার দস্তার অনুপাত দেওয়া আছে 1:2। একটু দূরে গিয়ে আমরা আর একটা যে অনুপাত আছে মাঝখানে একটু জায়গা রেখে সেই অনুপাতটা লিখে নিলাম। এখানে আছে 3:5। এখন দেখো, এখানেও দস্তা আছে, এখানেও আছে। এই দস্তা দুইবার আছে, দুটা অনুপাতেই দস্তা আছে, কিন্তু দস্তার এখানে মান হচ্ছে 2 আর এখানে আবার 3। তাহলে মিল নাই। তাহলে আমাদের মিল করতে হবে। মিল করার জন্য যে কাজ, সেটা হচ্ছে এই দ্বিতীয় অনুপাতের দস্তার মান 3, এই 3 দ্বারা উপরের দুইটা রাশিকেই গুণন দেব। তাহলে 1কেও 3 দ্বারা গুণন দিলাম, 2কেও 3 দ্বারা গুণন দিলাম। সাইডে আমরা লিখতে পারি উভয় রাশিকে 3 দ্বারা গুণ করে। তাহলে গুণ করলে কত হচ্ছে? 3×1 = 3, 3 × 6। তারপর এখানে আছে 3:5। এই যে উপরে দস্তার মান কত ছিল? 2। এখন এইখানে দুইটা রাশিকেই 2 দ্বারা গুণন করি। গুণ করলে আমরা পাচ্ছি 6:10। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, দস্তা দুইবার নাম থাকলেও দুইটা জায়গাতেই 6 কিন্তু চলে আসছে। অতএব তামা দস্তা রূপা সমান 3:6:10। নির্ণয় অনুপাত, শেষে উত্তরটা লিখে দেবা। 25 নংয়ের কয়ের উত্তর শেষ। এখন আমরা খ নংয়ে চলে যাচ্ছি। খ নংয়ে বলছে, ওই গহনায় তামা, দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো। তিনটা উপাদান মিলে হচ্ছে 190 গ্রাম। এখন তামা কত গ্রাম, দস্তা কত গ্রাম, রূপা কত গ্রাম, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা সমাধান শুরু করছি। প্রথমে ক নম্বরে যে অনুপাতটা পেলাম সেটা আমাদের লাগবে। ক নং হতে পাই তামা দস্তা রূপা, এটার অনুপাত ছিল 3:6:10। এখন আমাদের অনুপাতের যোগফল নির্ণয় করতে হবে। অনুপাতের যোগফল, এই তিনটা মান যোগ দিই, 3, 6 আর 10 যোগ দিলে আমরা পাই হচ্ছে 19। অনুপাতের যোগফল হচ্ছে 19। এখন গহনায় তামার পরিমাণ, গহনায় মোট ওজন হচ্ছে 190 গ্রাম। এই 190কে অনুপাতের যে যোগফল পাইছি ওটা দ্বারা ভাগ দিতে হবে। আর গহনায় তামার যে অনুপাত সেটা হচ্ছে 3, এই 3 দ্বারা গুণ করতে হবে। 190কে 19 দ্বারা ভাগ দিলে যায় হচ্ছে, কাটাকাটি করলে 10 বার। এই 10 দ্বারা 3কে গুণন দিলেই 30 গ্রাম। তারপর গহনায় দস্তার পরিমাণ, 19 দ্বারা 90কে গুণন দিলে 10 বার যায়। 10-এর সাথে আমরা যদি 6 গুণন দিই তাহলে হয় হচ্ছে 60 গ্রাম। চাইলে কাটাকাটিটাও দেখিয়ে দিতে পারো। তারপর গহনায় রূপার পরিমাণ একইভাবে 100 গ্রাম হচ্ছে, এখানে 10 বার গেলে 10-10-এ গুণন দিলে 100 গ্রাম। আমাদের 25-এর ক্ষয়ের উত্তরও শেষ। এখন গ নংয়ে চলে যাচ্ছি। এই প্রশ্নটা তোমাদের যে সামনে পরীক্ষা হবে তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে। এ ধরনের কোশ্চেনগুলোই কিন্তু স্কুলে যে পরীক্ষাগুলো হয় সেখানে দিয়ে থাকে। গ নং দেখে নাও, ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে? খেয়াল করে দেখো, তামা ও দস্তার অনুপাত ছিল 1:2, এখন অনুপাত হতে হবে 1:3। তাহলে কি পরিমাণ দস্তা মিশাতে হবে? আগে দস্তা ছিল হচ্ছে 2, এখন করতে হবে 3। তো কত গ্রাম দস্তা মিশাতে হবে সেটাই আমরা নির্ণয় করব। প্রথমে সমাধানের শুরুতে লিখে নেই, মনে করি গহনায় ক গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। কয় গ্রাম মিশাতে হবে সেটা আমরা জানি না, এটা ধরে নিলাম ক গ্রাম।
তখন অনুপাতটা কি দাঁড়াবে? 1:3। নতুন গহনায় দস্তার পরিমাণ, তাহলে আগে ছিল 60 গ্রাম, এখন তার সাথে ক গ্রাম যোগ হচ্ছে, তাহলে 60 যোগ ক। এখন প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি 30:60 যোগ ক। এই 30 হচ্ছে 30 কিসের অনুপাত? 30 হচ্ছে আমরা আগের অঙ্কে বের করেছিলাম 30 ছিল হচ্ছে এই গহনায় তামার অনুপাত, তামার মান ছিল 30 গ্রাম, তামা ছিল 30 গ্রাম আর দস্তা ছিল হচ্ছে 60 গ্রাম। এটা যদিও আমরা এখানে লিখে নিই, চাইলে তোমরা লিখতে পারো যে খ নং হতে পাই গহনায় তামার পরিমাণ দস্তার পরিমাণ। এখানে তামা ছিল 30 গ্রাম আর দস্তা ছিল হচ্ছে 60 গ্রাম, কিন্তু নতুন অনুপাতে এই যে নতুন 1:3 যে দেওয়া আছে, এখানে তামার পরিমাণে কোনো কম বেশি হবে না, দস্তা বাড়বে কয় গ্রাম ক গ্রাম, তাহলে 30:60 যোগ ক এটার অনুপাত 1:3। আমরা জানি এই অনুপাতগুলোকে তুলে দিয়ে ভাগ নিয়ে আসা যায়, তাহলে 30 ভাগ 60 যোগ ক আর এদিকে 1/3। আমরা আড়াআড়ি গুণন দিই, 1 দ্বারা 60কে গুণন দিলে 60, কর সাথে 1 গুণন দিলেই ক, তাহলে 60 যোগ ক। আর এদিকে 30-এর সাথে 3 গুণন দিলে আমরা পাচ্ছি 90। 60 আছে যোগ আকারে, এ পাশে গেলে বিয়োগ হবে, 90 থেকে 60 বাদ দিলে থাকে হচ্ছে কত? 30। আমরা কর মান পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক হচ্ছে ওই দস্তায় কি পরিমাণ দস্তা মিশাতে হবে, ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশাতে হবে তার মান। অতএব ওই গহনায় 30 গ্রাম দস্তা মিশাতে হবে। 30 গ্রাম দস্তা যদি মিশানো যায় সেক্ষেত্রে অনুপাত 1:3 হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 25 নং প্রশ্নের সমাধান শেষ। এখন 26-এ চলে যাচ্ছি। 26-এর সমাধানের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভবিষ্যতে যেন আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে পারো। রাসেল একজন ঘড়ির ব্যবসায়ী রাসেল। আচ্ছা, তোমাদের মাঝে কি কেউ রাসেল আছো? অথবা তোমাদের কোনো বন্ধু রাসেল আছে কিনা ক্লাসে তোমাদের সাথে পড়ে বা আশেপাশে? চাইলে তোমার সেই বন্ধু অথবা ভাই অথবা কাকা যেই হোক না কেন তার নাম আমাদের সাথে শেয়ার করতে পারো। তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। ঘড়ি ব্যবসায়ী প্রথমেই ঘড়িতে ক্ষতি হচ্ছে, তার 625 টাকায় বিক্রি করছে, এতে 10% ক্ষতি হচ্ছে। তো ক নাম্বারে কি বলছে? ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো, টাকা বের করতে হবে। 625 টাকায় বিক্রি করে 10% ক্ষতি, ঠিক আছে, কিন্তু টাকাটা কত ক্ষতি হলো এটা আমরা বের করব। তো শুরুতে আগে আমরা ধরে নেই ঘড়ির ক্রয় মূল্য। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে এখানে ক্ষতিতে বিক্রয় মূল্য আছে, অতএব 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10। 100-র উপরে পার্সেন্ট কাটলে যে পার্সেন্ট থাকে ওইটাই হয়। 100-র 10% মানে হচ্ছে 10। যদি বলতো 100-র 20% তাহলে হয়তো 20। ক্ষতিতে বিক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য 10 টাকা কম। 100 টাকায় কিনছে, 10 টাকা ক্ষতি, তাহলে বিক্রয় করছে 90 টাকা। 90 টাকা বিক্রয়ে ক্ষতি হয় 10 টাকা। অতএব 1 টাকা বিক্রয়ে ক্ষতির পরিমাণ বাড়বে না কমবে? আগে ছিল 10, এখন কমে যাবে, 10 ভাগ 90। এখন বিক্রয়ের টাকা দেওয়া আছে হচ্ছে 625 টাকা বিক্রয়ে ক্ষতি। এখন 1 টাকার চেয়ে 625 টাকায় ক্ষতি বাড়বে, এজন্য 625 উপরে গিয়ে গুণন হলো। আমরা এখন কাটাকাটি করতে পারি। এই একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে দাও, থাকে উপরে 1। 1 দ্বারা 625-কে গুণন দিলে 625 ভাগ হচ্ছে 9। 625-কে 9 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি 69 সমস্ত 9-এর 4। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ ছিল, যাকে আমরা ভাগ দিয়ে মিশ্র করে নিলাম। তারপরে উত্তরটা লিখে নিবা, ঘড়ি বিক্রয়ে ক্ষতি 69 সমস্ত 9-এর 4 টাকা। পরের প্রশ্নে চলে যাচ্ছি। খ নাম্বার, দেখো ঘড়িটির ক্রয় মূল্য কত নির্ণয় করতে হবে। এই ক্রয় মূল্যটা দুইভাবে করা যাবে। একটা হচ্ছে একটু সূত্রর মতো করে, যে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে আর ক নাম্বারে আমরা ক্ষতি বের করছি, এই দুইটা মান যোগ দিলেই কিন্তু ঘড়ির ক্রয় মূল্য বের হয়ে যাবে। চাইলে আমরা ভিন্নভাবেও করতে পারি, সেটা হচ্ছে ক নাম্বারে যেহেতু আমাদের যদি এই প্রশ্ন বাদ দিয়ে অন্য প্রশ্ন থাকে তখন আবার কি করতে হবে, ওই ঝামেলাটা এড়ানোর জন্যই মূলত আমরা খ নাম্বারে এই ভিন্ন নিয়মেই করে দিচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ক নাম্বারে যদি ক্ষতি কয় টাকা হইল এটা না চেয়ে অন্য কোনো প্রশ্নের উত্তর চায়, তাহলে পূর্বে যে নিয়মটা বললাম যে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি,
তখন এই সূত্র দিয়ে করা যাবে না, কারণ ক্ষতির পরিমাণ তখন আমাদের বের করা থাকবে না। তো আমি এজন্য ভিন্ন নিয়মেই করে দিচ্ছি। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা, বিক্রয় মূল্য 90 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে, মাঝখানে এই হলে কথাটা দিয়ে দিবা, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/90 টাকা, আর বিক্রয় মূল্য আছে 625, তখন ক্রয় মূল্য আরও বাড়বে, এর জন্য উপরে গুণন। 90-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কেটে দাও, তাহলে উপরে 10-এর সাথে 625 গুণন দিলে 6050 হয়, 6250, আর 9 দ্বারা ভাগ। এটাকে মিশ্র করলে আমরা পাই 694.9 টাকা। এটাই হচ্ছে ঘড়ির ক্রয় মূল্য। অতএব ঘড়িটির ক্রয় মূল্য এত টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, খ নং প্রশ্নের সমাধান শেষ। এখন গ নংয়ে দেখো কি বলছে। গ নংয়ে বলা হয়েছে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। দেওয়া আছে হচ্ছে ক্ষতি 10%। এখন কয় টাকা বিক্রি করলে 10% লাভ হবে সেটা নির্ণয় করব। তো সমাধান শুরু করছি। খ নং হতে পাই ঘড়িটির ক্রয় মূল্য এই টাকা, 6250 ভাগ হচ্ছে 9 টাকা, এটা ক্রয় মূল্য। এখন এই ক্রয় মূল্যে আমাদের 10% লাভ করতে হবে। তো আমরা এটাকে লিখতে পারি, ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 110 টাকা। মাঝখানে ওই যে একটা শব্দ বাদ গেছে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, এটা তোমরা লিখে নিবা। তারপর 1 টাকা হলে কত হয়, 110 ভাগ হচ্ছে 100। এখন ক্রয় মূল্য দেওয়া আছে ভগ্নাংশে, 6550 ভাগ হচ্ছে 9। তো এটা এই পাশে যা গুণন হবে আমরা গুণন করে দিলাম, উপরেরটা উপরে গুণন, নিচেরটা নিচে। আমরা এখন কাটাকাটি করতে পারি, 100-এর একটা শূন্য আর 110-এর একটা শূন্য কেটে দিলাম। তারপর এই শূন্যর সাথে এই 6250-এর শূন্য কেটে দিলাম, তাহলে নিচে থাকে 9 1 9, আর উপরে 11-র সাথে 625 গুণন দিলে আমরা পাই 6875 ভাগ 9, যেটাকে মিশ্র করলে এই উত্তরটা আসে। অতএব 10% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য 763 সমস্ত 9-এর 8 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরই সাথে দ্বিতীয় অধ্যায়ের সকল প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। আমরা পরবর্তী টিউটোরিয়ালে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তৃতীয় অধ্যায় নিয়ে। আর সেই টিউটোরিয়ালটি যদি তুমি সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অন্যথায় কিন্তু তুমি বুঝবা না যে আমি ভিডিও দিচ্ছি কি দিচ্ছি না। বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। যারা এতক্ষণ কষ্ট করে সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।